শুরু করছি আজকের ক্লাস। তো এলপিপি থেকে এই এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট যে বেসিক সলিউশনের সেগুলো কখন ডিজেনারেট সলিউশন হবে, কখন নন ডিজেনারেট সলিউশন হবে, সেই সঙ্গে 4 নম্বর হচ্ছে কখন বেসিক ফিজিবল সলিউশন হবে, বেসিক ফিজিবল সলিউশন। আজকের ক্লাসে আমরা এইটুকুই দেখব। এর পরের ক্লাসটা আমি এখন মোটামুটি ফ্রি আছি, সকালের মধ্যে আমি রেডি করে দেবো। যে কনভেক্স যে সেটটা আমাকে সব পাঠিয়েছে কিছু প্রবলেম, আর তোমাদের যদি কিছু প্রবলেম থাকে পাঠাবে, আমি সেগুলো সলভ করে একটা ক্লাসে সকালের মধ্যেই কালকে স্কুলের আগে কভার করে দিব। হ্যাঁ, এই সপ্তাহ আমি সকাল সন্ধ্যা দুবেলা করেই চেষ্টা করবো। আমার সেমিনার ছিল এবং চাপের মধ্যে আছি। টিমি স্যারেরও বাড়িতে ফ্যামিলি প্রবলেম নিয়ে একটু সময় দিতে পারছে না। তো যাই হোক, তো চেষ্টা করছি দুদিনের মধ্যে এলপিপিটাকে কভার করে দেওয়ার। আচ্ছা, তো আজকে শুধুমাত্র এই জায়গাটুকুই দেখবো। তোমাদের এখান থেকে দেখার বলতে বড় অঙ্ক করার দরকার নেই। গ্র্যাজুয়েশনের সময় বেসিক সলিউশন বের করতে দিত, 5 মার্কে থাকতো। তো আমি এখানে কয়েকটা এক্সাম্পল দিয়ে দেখাবো, 5 মার্কেরই এক্সাম্পল দিয়ে দেখাবো। তবে এখন সেগুলো 4টে ভেরিয়েবলে থাকবে। তো পরীক্ষায় যদি বেসিক ভেরিয়েবল বের করতেও দেয় তাহলে 4টে ভেরিয়েবল থাকবে না, 2টো ভেরিয়েবল থাকবে। তো সেটা আমি দেখাবো যখন শেষের যে স্লাইড গুলো আছে বেসিক সলিউশন বের করার। আচ্ছা, তো আজকে মেনলি যে জায়গাগুলো ফোকাস করব সেটা হচ্ছে বেসিক সলিউশন, the degenerate basic solution, non-degenerate basic solution, basic feasible solution, এই 4টে জিনিস। তো এখান থেকে শুধুমাত্র কনসেপ্ট জেনে রাখতে হবে। ছোট ছোট যে বিষয়গুলো আছে, নোট, তারপর থিওরেম, এই জিনিসগুলো মনে রাখলেই হবে। আর তাহলে তোমরা কোশ্চেন আনসার করতে পারবে। এলপিপিতে থিওরিটিক্যাল বেশি প্রশ্ন আসে। আচ্ছা, তো আমরা দেখেছি যে আমাদের এলপিপির যে এলপিপি সলিউশন বের করতে গেলে আমাদের যে এলপিপির যে সলিউশন মানে হচ্ছে আমাদের যে ভেরিয়েবল গুলো আছে x1, তারপরে x2 ডট 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 যে xn, এই ভেরিয়েবল গুলোর ভ্যালু গুলো আমাদের বের করতে হবে। যে x1 x2 xn গুলো রিলেটেড টু কার সাথে রিলেটেড? আমাদের যে কনস্ট্যান্টস থাকে এই কনস্ট্যান্টস এর সাথে রিলেটেড। এবার এই ভ্যালুগুলো ফাইন্ডিং করা মানে আলটিমেটলি সেইগুলো হচ্ছে এলপিপি সলিউশন, যেগুলো এই কনস্ট্যান্টস গুলোকে স্যাটিসফাই করবে। তো এটা আমরা আগের ক্লাসেই বলেছি। তো এখন তো কনস্ট্যান্টস মানে হচ্ছে সিস্টেম অফ ইকুয়েশন। সেই ইকুয়েশন গুলোকে যদি আমরা সলভ করার চেষ্টা করি তাহলে সেই সলভগুলো একমাত্র ম্যাট্রিক্স এবং ভেক্টরের মাধ্যমেই, ভেক্টর স্পেসের মাধ্যমে সমাধান করা যায়। তো আমরা এখানে ম্যাট্রিক্স থেকে কিছু বেসিক একটু জায়গা তুলে ধরবো, যে জায়গাটা আমাদের লাগবে শুধু সেই অংশটাই তুলে ধরছি। এটা আমি দাস সান্যাল বই থেকে নিয়েছি। তোমরা চাইলে দাস সান্যাল বইটা, এখন তো সময় নেই, তোমরা যদি নেক্সট এসএসসি প্রিপারেশন নাও তখন দাস সান্যাল বইটা, দাস সান্যাল কল্যাণ ইউনিভার্সিটির প্রফেসর সান্যাল, এবং দাস হচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজের প্রফেসর, কল্যাণ ইঞ্জিনিয়ারিং কলেজের। তো ইনাদের এলপিপি এবং নিউমেরিক্যাল এই দুটো বই এসএসসির জন্য পারফেক্ট। তোমরা চাইলে এলপিপিটাকে ভালো করে বুঝতে চাইলে এই বইটা ফলো করতে পারো। তো যাই হোক, আমরা এখানে শুধুমাত্র ম্যাট্রিক্সের যে জায়গাটা লাগবে আমাদের এলপিপির সলিউশন করার জন্য, বা এলপিপিটাকে বুঝতে গেলে, বেসিক সলিউশন বের করতে গেলে সেই জায়গাটা আমরা শুধুমাত্র দেখব। তো ফার্স্টে আমরা কনসিডার করছি, আমরা এম খানা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন কনসিডার করছি। ভেরিয়েবল কটা? ভেরিয়েবল হচ্ছে x1 x2 xn, n খানা ভেরিয়েবলে ইন n আননোনস। তো এখানে অবশ্যই n এর ভ্যালুটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু m, অর্থাৎ নাম্বার অফ ভেরিয়েবলস কি হবে? নাম্বার অফ ইকুয়েশনের থেকে বড় হবে অথবা সমান হবে। আচ্ছা,
তাহলে এটাকে আমরা ম্যাট্রিক্স ফর্মে লিখতে পারি x ইজিক্যাল টু বি, যেখানে a মানে কি, a মানে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, x মানে হচ্ছে ভেরিয়েবল ম্যাট্রিক্স, ভেরিয়েবল গুলোর যে ম্যাট্রিক্সটা, আর b মানে হচ্ছে রাইট সাইডে যেটা আছে সেটার ম্যাট্রিক্স। আচ্ছা, তো তাহলে সেই সঙ্গে অগমেন্টেড ম্যাট্রিক্স কাকে বলি? অগমেন্টেড ম্যাট্রিক্স হচ্ছে প্রথমে এ ম্যাট্রিক্সটাকে লিখতে হবে, তারপরে বি ম্যাট্রিক্সটাকে বসাতে হবে, টোটাল যে ম্যাট্রিক্সটা ফর্ম করবে সেটা হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স অফ এ। তো এই হচ্ছে সিস্টেম অফ ইকুয়েশন, ম্যাট্রিক্স নোটেশন, আর হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স। এবারে এর যদি আমরা সলিউশনের দিকে তাকাই, এই যে সিস্টেম অফ ইকুয়েশন, এর সলিউশন গুলো কেমন হবে? এখানে কিছু কেস আছে, তিনটে, কেস নাম্বার 1 আর কেস নাম্বার 2। তাহলে আমরা প্রথমে দেখলাম এ ম্যাট্রিক্সটার অর্ডার, তাহলে এ আমাদের একটা হচ্ছে এ একটা হচ্ছে এম ক্রস এন, একটা কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স যার অর্ডার হচ্ছে এম ক্রস এন। অবশ্যই এখানে এনটা গ্রেটার দেন ইকুয়ালস টু এম। আচ্ছা, এবার এর ডিফারেন্ট কেস হতে পারে। ফার্স্ট কেস নাম্বার 1 বলেছে যে যদি এম এবং এন ইকুয়াল হয়ে যায়, মানে এ যদি একটা স্কোয়ার ম্যাট্রিক্স হয়, কেস 1, এম ইজ ইকুয়াল টু হচ্ছে এন, যেটা হচ্ছে আমাদের কেস 1। তো এম এর ভ্যালু যদি এন এর সাথে ইকুয়াল হয়ে যায়, তার মানে তখন সিস্টেম, এবং সেই সাথে যদি ম্যাট্রিক্সটা যদি, সেই সাথে বলছে ম্যাট্রিক্সটা হচ্ছে নন সিঙ্গুলার। নন সিঙ্গুলার মানে তার ডিটারমিনেন্ট নট ইকুয়ালস টু 0। তো ডিটারমিনেন্ট যদি নট ইকুয়ালস টু 0 হয়, তাহলে সিস্টেম অফ ইকুয়েশনের কি থাকবে? ইউনিক সলিউশন থাকবে। এক্ষেত্রে সিস্টেম অফ ইকুয়েশনের ইউনিক সলিউশন থাকবে, ইউনিক সলিউশন। তার মানে ইউনিক সলিউশন কখন থাকবে সিস্টেম অফ ইকুয়েশনে? যদি কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স হয়, সেই সঙ্গে নন সিঙ্গুলার হয়, তখন সেই সিস্টেম অফ ইকুয়েশনের ইউনিক সলিউশন থাকবে। এবার কেস নাম্বার 2, কেস নাম্বার 2 তে বলছে যে এম এন এর সাথে ইকুয়াল হলো না। সাপোজ এম ইজ নট ইকুয়ালস টু এন, কিংবা বলা যেতে পারে এটা হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স। সিঙ্গুলার ম্যাট্রিক্স দ্যাট মিন্স ডিটারমিনেন্ট অফ এটা হচ্ছে 0। তাহলে তাহলে কি কি কেস অ্যারাইজ হতে পারে? তখন তিনটে কেস অ্যারাইজ হতে পারে। যে নাম্বার 1, এখানে নাম্বার 1 আছে, তাই নাম্বার 1 হিসেবে বলছি, যে র্যাঙ্ক অফ দ্য অগমেন্টেড ম্যাট্রিক্স, র্যাঙ্ক অফ দ্য অগমেন্টেড ম্যাট্রিক্স, দেখা গেল যে এম নট ইকুয়ালস টু এন, তার মানে এম, যে সিস্টেম অফ ইকুয়েশন যতগুলো আছে সেটা হচ্ছে এম, আর এন কি? এন হচ্ছে নাম্বার অফ ভেরিয়েবল, কতগুলো ইকুয়েশন আছে সেই সংখ্যাটা হচ্ছে এম, আর যতগুলো ভেরিয়েবলস আছে সেই সংখ্যাটা হচ্ছে এন। তো এখন এখান থেকে তিনটে কেস অ্যারাইজ হতে পারে। যদি দেখা গেল অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক এবং এক্সিড, মানে গ্রেটার দেন র্যাঙ্ক অফ এ হয়ে যায়। যদি অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্কটা এর র্যাঙ্কের থেকে বেশি হয়ে যায়, তার মানে তখন সিস্টেম ইকুয়েশনের কোনো সলিউশন থাকবে না, নো সলিউশন। আচ্ছা, সেকেন্ড কেস কি হতে পারে? সেকেন্ড কেস হতে পারে যে এম গ্রেটার দেন ইকুয়ালস টু এন। এখানে যদি র্যাঙ্ক অফ অগমেন্টেড ম্যাট্রিক্সটা যদি র্যাঙ্ক অফ এর সাথে ইকুয়াল হয়ে যায়, তাহলে কি হবে? ইউনিক সলিউশন থাকবে, এম গ্রেটার দেন ইকুয়ালস টু এন, এবং সেই সঙ্গে যদি র্যাঙ্ক অফ অগমেন্টেড ম্যাট্রিক্স এ কমা বি আর ইকুয়ালস টু র্যাঙ্ক অফ এ, এটা যদি ইকুয়াল হয়ে যায়, তখন কি হবে? তখন ইউনিক সলিউশন থাকবে। এগুলো ম্যাট্রিক্সেও ছিল। আচ্ছা, ফাইনালি ইফ মোর আননোনস দেন ইকুয়েশন, তার মানে আননোনস মানে ভেরিয়েবলস গুলো। 3 নম্বরে যদি ভেরিয়েবলসটা বেশি হয়, ভেরিয়েবলস গ্রেটার দেন এম। আচ্ছা, যদি ভেরিয়েবলসটা গ্রেটার দেন এম হয়, এন গ্রেটার দেন এম, দ্যাট ইজ এন গ্রেটার দেন এম, তার মানে কি? তার মানে হচ্ছে যদি ভেরিয়েবলটার সংখ্যাটা বেশি হয় ইকুয়েশনের সংখ্যার থেকে,
তাহলে র্যাঙ্ক অফ অগমেন্টেড ম্যাট্রিক্স অ্যান্ড দ্য র্যাঙ্ক অফ এ বোথ আর বোথ, এবং সেই সাথে এই টেস্টটা হবে যে র্যাঙ্ক অফ অগমেন্টেড ম্যাট্রিক্স এবং র্যাঙ্ক অফ এ, এটা এদের দুজনেরই লেস দেন এন এর থেকে কম হবে। আচ্ছা, তখন কি হবে, তখন সেগুলোর ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন থাকবে। যদি র্যাঙ্ক অফ অগমেন্টেড ম্যাট্রিক্স এবং ম্যাট্রিক্সের র্যাঙ্কটা এন এর থেকে কম হয়, আর নাম্বার অফ ভেরিয়েবলস যদি ইকুয়েশনের থেকে বেশি হয়, তখন সেই সিস্টেমের ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন থাকবে। আচ্ছা, এরপরে আমরা আসি বেসিক সলিউশন। বেসিক সলিউশনটা কি? বেসিক সলিউশনের এটা একটা প্রাইমারি কনসেপ্ট। প্রাইমারি কনসেপ্টটা কি, যে সেটা হচ্ছে যে ইন এলপিপি এ বেসিক সলিউশন ইজ এ সলিউশন হুইচ স্যাটিসফাই অল দ্য কনস্ট্রেন্টস, লেস দ্যান টাইপ, গ্রেটার দ্যান টাইপ, ইকুয়ালস টাইপ, যে সমস্ত কনস্ট্রেন্টস গুলো আছে সবগুলোকে স্যাটিসফাই করবে। আচ্ছা, এখানে সে স্যাটিসফাই করবে, তাহলে সেই ধরনের সলিউশন গুলোকে আমরা বলবো বেসিক সলিউশন। একটা এক্সাম্পল নিলাম যে মিনিমাইজ z ইকুয়াল টু 3x1 প্লাস 5x2 সাবজেক্ট টু x1 প্লাস x2, এটা দেওয়া আছে, এবং x1 and x2 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 বলে। আচ্ছা, তো যদি আমরা এটা না ধরি x1, যে x1 and x2 গ্রেটার দ্যান 0 ধরতে পারি বা নাও ধরতে পারি বেসিক সলিউশনের ক্ষেত্রে। আচ্ছা, বেসিক সলিউশনের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট নয়। বেসিক সলিউশনের ক্ষেত্রে বলছে যে কনস্ট্রেন্টস গুলোকে স্যাটিসফাই করবে এইরকম ভেরিয়েবল গুলোর যে ভ্যালু, সেটা হচ্ছে এলপিপির বেসিক। তাহলে বেসিক ফিজিবল সলিউশনটা কি? ফিজিবল মানে এর আগের ক্লাসে বলেছিলাম, ফিজিবল সলিউশন মানে হচ্ছে যেগুলো আমরা পজিটিভ যে ভ্যালুগুলো নিয়ে যে সলিউশনটা, সেটা হচ্ছে ফিজিবল সলিউশন। তো তাহলে বেসিক ফিজিবল সলিউশন কোনগুলো? তাহলে বেসিক ফিজিবল সলিউশন মানে যে সলিউশন গুলো বেসিক হবে এবং যেগুলো ফিজিবল হবে। তার মানে এটা বেসিক হবে। বেসিক হওয়া মানে কি? বেসিক হওয়া মানে এই কনস্ট্রেন্টস গুলোকে স্যাটিসফাই করা। এই যে এক্সট্রা ভেরিয়েবল গুলো দিয়ে যে কনস্ট্রেন্টস গুলো থাকছে, সেগুলোকে স্যাটিসফাই করাটা হচ্ছে বেসিক সলিউশন। প্লাস হচ্ছে ফিজিবল সলিউশন মানে কি? ফিজিবল সলিউশন মানে বেসিক যে সলিউশন গুলো সেগুলোকে অবশ্যই পজিটিভ হতে হবে, তবে সেগুলোকে আমরা বলবো ফিজিবল সলিউশন। তাহলে বেসিক ফিজিবল সলিউশন মানে অবশ্যই x1 এবং x2 গ্রেটার দ্যান 0 হতে হবে, আর এই কনস্ট্যান্টস গুলোকে স্যাটিসফাই করতে হবে। তাহলে সেই কারণে বললো এ বেসিক ফিজিবল সলিউশন ইজ এ সলিউশন হুইচ স্যাটিসফাইজ অল দ্য কনস্ট্যান্টস অ্যান্ড অলসো নন নেগেটিভ রেস্ট্রিকশন, অর্থাৎ সমস্ত কনস্ট্যান্টস গুলোকে স্যাটিসফাই করবে এবং যে নন নেগেটিভিটি যে ইয়েগুলো আছে বা কনস্ট্যান্টস, এই নন নেগেটিভিটি বা পজিটিভ হওয়ার যে কন্ডিশনটা, সেটাকে স্যাটিসফাই করবে। ঠিক আছে, তো এটা গেল বেসিক সলিউশন আর বেসিক ফিজিবল সলিউশনের একটা প্রাইমারি লেভেলের কনসেপ্ট। এরপরে আমরা আসছি এর একটু ডিপারে, যে বেসিক সলিউশন বলতে কি বোঝায়, এটাকে ম্যাট্রিক্স ফর্মে যদি আমরা বের করতে চাই তাহলে কি লিখতে পারি। তো সেটার জন্য আমরা ফার্স্টে কনসিডার করছি সিস্টেম অফ এম লিনিয়ার ইকুয়েশন উইথ n ভেরিয়েবলস। m খানা ইকুয়েশন নেব আর n খানা ভেরিয়েবল নিচ্ছি। তাহলে let us consider a system of m খানা ইকুয়েশন নিচ্ছি। তাহলে a system of m linear equations ভেরিয়েবলস নিচ্ছি n খানা। তাহলে m linear equations in n unknowns, তাহলে m খানা সিস্টেম অফ ইকুয়েশন আর n খানা আননোনস কে আমরা ম্যাট্রিক্স ফর্মে যদি লিখি, তাহলে সিস্টেম অফ ইকুয়েশনটাকে আমরা নিচ্ছি ax ইজ ইকুয়াল টু হচ্ছে b। তো এখানে অবশ্যই ধরে নিচ্ছি যে m যেটা, সেটা n এর থেকে ছোট, আর যে x মানে হচ্ছে ভেরিয়েবল গুলোর যে ম্যাট্রিক্স, সেই x টা হচ্ছে x1 x2 xn, মানে ইউক্লিডিয়ান স্পেস n এর বা n ডাইমেনশনাল ইউক্লিডিয়ান স্পেসের অন্তর্গত।
আচ্ছা, তাহলে স্বাভাবিকভাবে এখানে আমরা m খানা ইকুয়েশন আর n খানা ভেরিয়েবল ধরছি, তাহলে a যে ম্যাট্রিক্সটা, অতএব a যে ম্যাট্রিক্সটা সেটা অবশ্যই m ক্রস n অর্ডারের হবে, m ক্রস n ম্যাট্রিক্স। সেই সঙ্গে যদি m লেস দেন n হয় তাহলে র্যাঙ্ক অফ a যদি বের করো, তাহলে র্যাঙ্ক অফ a ইজ ইকুয়াল টু র্যাঙ্ক অফ আর্গুমেন্টেড যে ম্যাট্রিক্স a, b, এদের দুজনেরই র্যাঙ্কটা অবশ্যই m হবে। আচ্ছা, এবার আমরা কনসিডার করছি আর একটা ম্যাট্রিক্স b, লেট b ইজ ইকুয়াল টু, b একটা হচ্ছে নন সিঙ্গুলার, তাহলে a হলো একটা m ক্রস n অর্ডারের ম্যাট্রিক্স, m ক্রস n অর্ডারের ম্যাট্রিক্স, তার মানে a11 ডট 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 a1 n হবে, তারপর ডট 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 am1 ডট 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 amn। এ হচ্ছে একটা m ক্রস n অর্ডারের ম্যাট্রিক্স। এবার এর মধ্যে থেকে আমরা b একটা সাবম্যাট্রিক্স চুজ করছি যেটা নন সিঙ্গুলার, তার মানে b একটা নন সিঙ্গুলার সাবম্যাট্রিক্স চুজ করছি এই a ম্যাট্রিক্স থেকে, যেটা a ম্যাট্রিক্সের যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কলামস আছে, m খানা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কলাম নিয়ে b ম্যাট্রিক্সটাকে আমরা চুজ করছি। তাহলে b যে ম্যাট্রিক্সটা সেটাকে ধরছি নন সিঙ্গুলার সাবম্যাট্রিক্স অফ অর্ডার m ক্রস m। তার মানে এখানে a ম্যাট্রিক্সের যেটা রো আছে সেই রো এর অর্ডারে আমাদের b সাবম্যাট্রিক্সটাকে চুজ করতে হবে। যখন আর রো থাকবে সেই অর্ডারে স্কয়ার ম্যাট্রিক্স আমাদের একটা চুজ করতে হবে b, যেটা অবশ্যই আবার নন সিঙ্গুলার হতে হবে। কেন নন সিঙ্গুলার হতে হবে এই জায়গাটা খুব ভাইটাল, কারণ নন সিঙ্গুলার না হলে বেসিক সলিউশন এক্সিস্ট করবে না। তো এই জায়গাটাকে মার্ক করে রাখছি নন সিঙ্গুলার। আচ্ছা, তাহলে বিটা আমরা নন সিঙ্গুলার সাবম্যাট্রিক্স অফ অর্ডার m ক্রস m অর্ডারের নিলাম, যেটা ফর্ম করছে কিভাবে, যেটা গঠন করা হচ্ছে বাই m linearly independent columns of A। তাহলে A ম্যাট্রিক্সে যে কলাম গুলো আছে, দেখো এটা একটা কলাম, এরপরে এখানে একটা কলাম, এই কলামগুলোর মধ্যে থেকে m খানা কলাম নিয়ে, যেগুলো আবার অবশ্যই কি হতে হবে, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কলাম নিয়ে যে সাবম্যাট্রিক্সটা চুজ করা হচ্ছে সেটা বললাম B। আচ্ছা, তো B সাবম্যাট্রিক্সটা চুজ করলাম। এবারে এই যে n মাইনাস m যে ভেরিয়েবল থাকলো, তাহলে m খানা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কলাম নেওয়া হলো। তাহলে m খানা যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কলাম নেওয়া হয় তাহলে টোটাল কলাম কটা আছে এখানে, কে বলতে পারবে? টোটাল কলাম আমরা কটা নিয়েছি, n খানা, তার মধ্যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কলাম কটা নিচ্ছি, এই যে m খানা, এই mটা, হ্যাঁ এই যে m খানা হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কলাম চুজ করছি। তাহলে বাকি কলাম গুলো কতগুলো থাকছে, বাকি থাকছে n মাইনাস m খানা কলাম। হ্যাঁ, তো n মাইনাস m, এবার n মাইনাস m খানা এই যে দেখো অ্যাকচুয়ালি এই বরাবর x অন থাকে, আর যখন আমরা x বলছি তখন কি হয়, এই কলামে x অন ভেরিয়েবল আছে, তারপরে এটাতে আছে x2, তারপরে x3, এইভাবে। তো একই রকম ভাবে ভেরিয়েবল গুলো m খানা ভেরিয়েবল আমরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট চুজ করছি, আর টোটাল ভেরিয়েবল আছে n খানা। তাহলে n মাইনাস m খানা যে ভেরিয়েবল থাকবে সেগুলোকে 0 করে দিতে হবে। আচ্ছা, তাহলে সেটা এখানে লিখে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে।
আচ্ছা, এখানে জায়গা নাই। Then the solution obtained by n minus m ভেরিয়েবল। m খানা আমরা লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট কলাম নিয়েছি, আর n হচ্ছে টোটাল ভেরিয়েবল বা টোটাল কলাম বলতে পারি। n minus m variables not associated with the columns of B। তো n মাইনাস m খানা ভেরিয়েবলের যে কলামগুলো, সেগুলো অবশ্যই b এর কলামের সাথে কোনো রিলেশন নেই, কারণ b এর কলামগুলো আমার আগেই বলা হয়েছে b এর যে কলামগুলো আমরা চুজ করছি সেগুলো কি হবে, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এবং সেগুলোর নাম্বার হচ্ছে m খানা। আর বাকি n মাইনাস m গুলো b এর কলামের সাথে কোনো এর কানেকশন নেই। আচ্ছা, তাহলে এগুলোকে কি করতে হবে, যে বাকি যে n মাইনাস m ভেরিয়েবল গুলো আছে সেগুলোকে আমরা 0 করে দিব, ইকুয়ালস টু 0। ইকুয়ালস টু 0। তাহলে আমরা m খানা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিলাম, সেই সাথে বাকি যে ভেরিয়েবল গুলো থাকছে সেগুলোকে 0 করে দিলাম। যে এইভাবে যে সলিউশন গুলো আসবে সেই সলিউশন গুলোকে বলা হয় বেসিক সলিউশন। তাহলে এই যে আমাদের n মাইনাস m খানা ভেরিয়েবল আছে সেগুলোকে 0 করা হলো, এবং m খানা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এর কলাম নিয়ে একটা সাবম্যাট্রিক্স B চুজ করা হলো, সেগুলোর যে টোটাল রেজাল্টিং সিস্টেমের যে সলিউশন সেটাকে বলা হয় বেসিক সলিউশন। তাহলে and solving resulting system of equations is called basic solution। বা শর্টে বলা হয় BS। তাহলে বেসিক সলিউশন মানে কোনগুলো হবে, যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কলাম চুজ করতে হবে m খানা, আর n মাইনাস m খানা ভেরিয়েবলকে 0 করে দিতে হবে, দিয়ে যে রেজাল্টিং সিস্টেম অফ ইকুয়েশন আসবে তার যে সলিউশনটা সেটা হচ্ছে বেসিক সলিউশন। আচ্ছা, তাহলে বেসিক সলিউশন গুলোকে আমরা এভাবে লিখতে পারি, বেসিক সলিউশন গুলোকে আমরা এভাবে লিখতে পারি যে বেসিক সলিউশন গুলো যদি আমরা ধরি xb, তাহলে বেসিক সলিউশন গুলো হবে b ইনভার্স b। তো বেসিক সলিউশন গুলোকে আমরা পাবো, বের করার যে নিয়ম সেটাকে আমরা b ইনভার্স b দিয়ে আমরা বের করতে পারবো। তো এখানে অবশ্যই b ম্যাট্রিক্সটাকে নন সিঙ্গুলার যদি না হয় তাহলে তো এর ইনভার্স এক্সিস্ট করবে না, ইনভার্স এক্সিস্ট না করলে আমরা বেসিক সলিউশন গুলো পাবো না। সেই কারণে আমি এর আগে বলেছিলাম যে b যে ম্যাট্রিক্সটা সেটাকে অবশ্যই কি হতে হবে, নন সিঙ্গুলার হতে হবে। নন সিঙ্গুলার না হলে ইনভার্স এক্সিস্ট করবে না, আর ইনভার্স এক্সিস্ট না করলে বেসিক সলিউশন পাওয়া যাবে না। তাহলে বেসিক সলিউশন তখনই এক্সিস্ট করবে যখন ওই সাবম্যাট্রিক্সটার বি ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 হবে। তার মানে বেসিক সলিউশন এক্সিস্ট ইফ বি ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার হতে হবে, অর্থাৎ ডিটারমিনেন্ট বিটা নট ইকুয়ালস টু 0 হতে হবে। তোমাদের এলপিপি থেকে বেশিরভাগ থিওরিটিক্যাল কোশ্চেন আসবে, সুতরাং তোমাদেরকে এই ছোট ছোট জিনিসগুলোকে মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা বেসিক সলিউশন দেখলাম। এরপরে বেসিক ভেরিয়েবল কোনগুলো, আমরা যে m খানা যে কলাম নিচ্ছি, m খানা কলামের কারেসপন্ডিং যে ভেরিয়েবল গুলো, তাহলে আমি এর আগে দেখাচ্ছিলাম এই যে এখানে যে
কলামগুলো অ্যাকচুয়ালি ভেরিয়েবল অ্যাসোসিয়েটেড আছে। তাহলে এম খানা যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কলাম নিচ্ছি তার অ্যাসোসিয়েটেড যে ভেরিয়েবলস গুলো আছে সেই ভেরিয়েবল গুলোকে বলা হয় বেসিক ভেরিয়েবল। তাহলে আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে বেসিক ভেরিয়েবল কি। তাহলে ওই যে আমরা এম খানা ভেরিয়েবল চুজ করেছি সেগুলো হচ্ছে বেসিক ভেরিয়েবল, যেগুলো জিরো হতেও পারে আবার নাও হতে পারে। যদি জিরো কি হয় তাহলে সেটাকে আমরা কি বলবো এরপরে আসছি। তো তাহলে বেসিক ভেরিয়েবলটা কি? বেসিক ভেরিয়েবল হচ্ছে যে আমরা এমখানা ভেরিয়েবল চুজ করেছিলাম বা কলাম চুজ করেছিলাম, the m variable variables which different from 0 are known as basic variable। তার মানে ওই যে এম খানা ভেরিয়েবল আছে বা এম খানা যে কলাম আছে সেগুলোকে আমরা বলছি, যেগুলো জিরো হতে পারে বা নাও হতে পারে, সেগুলোকে আমরা বলছি বেসিক ভেরিয়েবল। আচ্ছা, তো এখন বেসিক ভেরিয়েবল গুলো যদি কোনো একটা জিরো হয়ে যায়, এক বা একাধিক যদি ভেরিয়েবল জিরো হয়ে যায় তখন আমরা সেটাকে কি বলি? সেটাকে বলি ডিজেনারেট বেসিক ভেরিয়েবল। যদি দেখা যায় যে বেসিক ভেরিয়েবল যেগুলো আছে সেগুলোর মধ্যে কোনো একটা বেসিক ভেরিয়েবল জিরো চলে আসলো কিংবা দুটো বেসিক ভেরিয়েবল জিরো চলে আসলো, তখন আমরা সেই সলিউশন গুলোকে বলবো ডিজেনারেট সলিউশন। তাহলে a basic solution of the system of equation টা ধরছি ax = b। এই যে ax = b সিস্টেম অফ ইকুয়েশনের সলিউশনটাকে বেসিক সলিউশনটার যদি এটাকে বলা হবে ডিজেনারেট is said to be degenerate basic solution if যদি দেখা যায় যে কোন একটা ভেরিয়েবল বা একাধিক ভেরিয়েবল জিরো, if any one or more than or more variable is equal to 0। তাহলে কোনো বেসিক সলিউশনে যদি এক বা একাধিক ভেরিয়েবলের জিরো হয় তাহলে আমরা বলবো সেটাকে ডিজেনারেট বেসিক সলিউশন। এটা দেখবে যে সাহুর বইয়ে বেশ এমসিকিউ কোশ্চেন ডিজেনারেট থেকে আছে, তো আমরা সেই কোশ্চেন গুলো দেখবো। আচ্ছা, আপাতত কনসেপ্ট গুলো দেখি। কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার থাকে তাহলে কোশ্চেন যাই আসুক তোমরা আনসার করতে পারবে। মেন হচ্ছে যে খুঁটিয়ে খুঁটিয়ে এলপিপির কনসেপ্ট গুলোকে জানতে হবে। এখন আর এলপিপির সেই 5 মার্কের 10 মার্কের বড় বড় অঙ্ক থাকবে না, ফলে আমাদের এখন যেটা জানতে হবে সে প্রসিডিওরের মধ্যে কি পয়েন্টস কি আছে, এই সমস্ত জিনিসগুলোকে ভেঙে ভেঙে টোটাল জিনিসটাকে কনসেপ্টটাকে বুঝতে হবে, তবেই তোমরা এলপিপিটাকে নাম্বার ক্যারি করতে পারবে। আচ্ছা, তাহলে ডিজেনারেট বেসিক সলিউশন গেল। এবার যদি বলি যে নন ডিজেনারেট কি? তাহলে নন ডিজেনারেট দেখা গেল যে কোনো বেসিক ভেরিয়েবলই জিরো নয়, যে বেসিক ভেরিয়েবল গুলো আছে সেগুলো কোনোটাই জিরো নয়, তাহলে আমরা সেই ধরনের বেসিক সলিউশন গুলোকে বলবো নন ডিজেনারেট
বেসিক সলিউশন। তার মানে a basic solution of the system of equation x is equal to b is non-degenerate হবে কখন? if none of basic variable is equals to 0. If none of basic variable is equals to 0. তার মানে কোনো বেসিক ভেরিয়েবলে যদি 0 না হয় তাহলে আমরা সেটাকে বলবো যে নন ডিজেনারেট বেসিক সলিউশন। আচ্ছা, তাহলে বেসিক ফিজিবল সলিউশন কি? বেসিক ফিজিবল সলিউশন এর আগে বললাম যে কোনো একটা সলিউশন যদি বেসিক সলিউশন হয়, বেসিক সলিউশন প্লাস সেটা হচ্ছে ফিজিবল সলিউশন যদি হয়, ফিজিবল সলিউশন, তখন আমরা সেটাকে বলবো বেসিক ফিজিবল সলিউশন। তো বেসিক সলিউশনটা কি? বেসিক সলিউশন হচ্ছে m খানা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, m খানা কি? m মানে হচ্ছে যতগুলো ইকুয়েশন থাকবে তার রো, মানে ওই ততখানা রো বা রো এর যে সংখ্যাটা সেই ততগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কলাম নিতে হবে, বাকি কলামগুলোকে 0 করতে হবে, দিয়ে যে রেজাল্টিং যে সিস্টেম অফ ইকুয়েশনের সলিউশন গুলো আসবে সেটা হচ্ছে বেসিক সলিউশন। আর ফিজিবল সলিউশন মানে কি? পজিটিভ যে সলিউশন গুলো আসবে সেগুলো হচ্ছে ফিজিবল সলিউশন, মানে x1 x2 xn এর ভ্যালু গুলো পজিটিভ হবে, এর যে ভ্যালু গুলো সেগুলো গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 0 হবে, পজিটিভ বা নন নেগেটিভ বলে এটাকে, নন নেগেটিভ বলাটাই বেটার কারণ 0 হবে। আচ্ছা, তাহলে বেসিক ফিজিবল সলিউশন গেল। এরপরে আমরা আসছি কিছু ইম্পর্টেন্ট নোট। এই নোটের উপর বেস করেই শর্ট কোশ্চেন গুলো হতে পারে। সেটা হচ্ছে যে ফার্স্ট নোট যদি বলি তাহলে নাম্বার 1, সেটা হচ্ছে যে বেসিক সলিউশন গুলো অলওয়েজ কি হয়? ফাইনাইট হয়। তো বেসিক সলিউশন are finite in number. নাম্বার 2, এই স্টেটমেন্টটা দিয়ে হয়তো কোনো একটা কোশ্চেন তুলে দিল, সেখানে মানে তোমাদের অপশন চুজ করতে গিয়ে এই যে জায়গাটা আসতে পারে। তারপরে নাম্বার 2 হচ্ছে বেসিক সলিউশন কতগুলো আসতে পারে। তাহলে আমরা m খানা ইকুয়েশন ধরলাম আর n খানা ভেরিয়েবল ধরলাম, তাহলে কতগুলো ম্যাক্সিমাম কতগুলো আমরা বেসিক সলিউশন পেতে পারি? তো ম্যাক্সিমাম যতগুলো বেসিক সলিউশন পাবো সেটা হচ্ছে ফ্যাক্টরিয়াল m বাই n মাইনাস m ফ্যাক্টরিয়াল ইনটু m ফ্যাক্টরিয়াল, দ্যাট মিনস NCM, অর্থাৎ কম্বিনেশনের NCM। তাহলে সেটা লিখছি যে the possible number of basic variable, the possible number of basic variable, the possible number of basic variable basic solution হবে, কারণ আমরা কতগুলো সলিউশন পাবো সেটা বের করতে চাইছি। the possible number of basic solution for system of m equations with n unknowns is NCM, that means factorial n by n minus
n মাইনাস m ফ্যাক্টরিয়াল ইন্টু m ফ্যাক্টরিয়াল। তাহলে দেখো ম্যাক্সিমাম কতগুলো বেসিক সলিউশন আমরা পেতে পারি সিস্টেম অফ ইকুয়েশন থেকে, সেটা হচ্ছে আমরা এই ফর্মুলা দিয়ে পেয়ে যাব। তাহলে তোমাদের যদি এখান থেকে শর্ট কোশ্চেন তুলতে পারে, 2 নাম্বার যে নোটটা আছে সেখান থেকেও। আচ্ছা, নাম্বার 3, তাহলে আমরা বেসিক ভেরিয়েবল কটা পাচ্ছি? যদি m খানা সিস্টেম অফ ইকুয়েশন হয়, n খানা আননোনস হয়, তাহলে বেসিক ভেরিয়েবল কটা পাবো? কে বলতে পারবে? বেসিক ভেরিয়েবল কটা পাবো আর নন বেসিক ভেরিয়েবল কটা পাবো? সৌমেন? হ্যাঁ, m খানা আমরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট চুজ করছি, সেগুলোতে বেসিক ভেরিয়েবল হচ্ছে। তাহলে বেসিক ভেরিয়েবল হবে m খানা, আর টোটাল ভেরিয়েবল হচ্ছে n, আর বেসিক ভেরিয়েবল হচ্ছে m খানা। তাহলে নন বেসিক ভেরিয়েবল হবে n থেকে যদি আমরা m কে বিয়োগ করি। তাহলে নাম্বার অফ বেসিক ভেরিয়েবল, এই বেসিক ভেরিয়েবলের যে নাম্বার সেটা হচ্ছে m খানা, কারণ আমরা ফার্স্টে m খানা কলাম চুজ করেছিলাম। m খানা কলাম চুজ করা মানে তার করেসপন্ডিং আমরা ভেরিয়েবল পেয়ে যাব। আচ্ছা, তাহলে বেসিক ভেরিয়েবল যদি m খানা হয়, নাম্বার অফ নন বেসিক ভেরিয়েবল, এটা হবে n মাইনাস m খানা। আচ্ছা, এরপরে আসি থিওরেমে। থিওরেম হচ্ছে যে বেসিক সলিউশন গুলো নন ডিজেনারেট হওয়ার নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন কি হবে, বা নন ডিজেনারেট হতে গেলে নেসেসারি কন্ডিশন কি আছে, সাফিসিয়েন্ট কন্ডিশন কি আছে। তো থিওরেমটা বলছে the necessary and sufficient condition that all the basic solution of system of equation x is equal to b exist করবে, and সেটা হবে নন ডিজেনারেট তো তাহলে বেসিক সলিউশন এক্সিস্ট করবে এবং সেটা নন ডিজেনারেট হবে, তার কন্ডিশনটা কি? ইজ দ্যাট every set of, যে আমরা m খানা কলাম চুজ করছি তাদেরকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। m কলামস অফ অগমেন্টেড ম্যাট্রিক্স সহ ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তার মানে কি বললো? যে বেসিক সলিউশন গুলো নন ডিজেনারেট হবে কখন? যদি if and only if যে m খানা আমরা কলাম চুজ করছি অগমেন্টেড ম্যাট্রিক্স থেকে, সেই কলাম গুলোকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। আচ্ছা, এরপরে আমরা আসছি এক্সাম্পলে বেসিক সলিউশন বের করার। তো এখানে দেখো 4টে ভেরিয়েবল আছে, তোমাদের যদি পরীক্ষায় দেয় বেসিক সলিউশন বের করতে, হার্ডলি 2টো দেয়া থাকবে। আমি 4টে নিয়েছি যাতে বোঝাতে সুবিধা হয়, আর সেই কারণে এই এক্সাম্পলটা নিলাম। তো
যখন 2 মার্কের এসএসসির জন্য ছিল তখন এগুলো আমি অ্যাকচুয়ালি ওই যে দাস সান্যাল যে বইটা আছে কালীপদ দাস তার কাছে এসএসসি পড়তে যেতাম কল্যাণীতে। তো তিনি কিছু কোশ্চেন মার্ক করে দিতেন, তখন এই যে মার্ক করাটা সেটা সেই সময়কার। তো তার বই থেকেই তিনি পড়াতেন আমাদের। তো যাই হোক, তো সেই সময় আমাদেরকে এগুলো বলেছিল যে এগুলো ইম্পর্টেন্ট, এগুলো করতে হবে। আর এসএসসিতে দাস এবং সান্যাল তারা বেশ কোশ্চেন ম্যাথামেটিক্স এর জন্য এসএসসি সেট করতেন। তার কাছে যারা পড়তো বেশ কিছু কোশ্চেন কমন আসতো। তো আমাদেরকে খুব বেশি দিন পড়াতে পারেননি। তো যাই হোক, তো এই যে এখানে যে বেসিক সলিউশন গুলো আছে, বেসিক সলিউশন গুলোতে আমাদের বেসিক সলিউশন বের করতে হবে। এখানে যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন আছে, আমরা দেখতে পাচ্ছি ইকুয়েশন আছে দুটো আর ভেরিয়েবল আছে চারটে। তার মানে এখানে আমাদের m এর ভ্যালু হচ্ছে 2 আর n এর ভ্যালু হচ্ছে 4। তার মানে আমাদের m খানা এবং তার মানে আমাদের বেসিক ভেরিয়েবল বা বেসিক সলিউশন বের করতে গেলে কি করতে হবে, m খানা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কলাম চুজ করতে হবে। তো সেই কারণে আমরা এখানে যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা পাচ্ছি a = m কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স পাচ্ছি এবং এর র্যাঙ্ক দেখতে পাচ্ছি, র্যাঙ্ক হচ্ছে 2। তো আমরা এই সিস্টেম অফ ইকুয়েশন গুলোকে এরকম ভাবে লিখতে পারি, x1 a1 প্লাস x2 a2 x3 a3 x4 a4 সমান হচ্ছে b। এখানে a1 a2 a3 এগুলো মানে কি, এগুলো মানে হচ্ছে যে এই যে ফার্স্ট যে কলামটা, ফার্স্ট কলামের যেটা আছে সেটাকে ধরছি a1, সেকেন্ড কলামটা a2, এটা a3, এটা a4। তাহলে এবার আমরা বেসিক ভেরিয়েবল নিচ্ছি। এবার আমরা b1 ম্যাট্রিক্স চুজ করছি। b1 টা 2x2 অর্ডারে চুজ করেছি। দেখো, এর আগে আমরা বলেছিলাম যে বি যে সাবম্যাট্রিক্সটা নিতে হবে সেটা m×m অর্ডারে নিতে হবে। তো বি ম্যাট্রিক্সটাকে চুজ করছি আমরা, বি ম্যাট্রিক্সটা আমরা m×m অর্ডারে চুজ করব। তো এখানে কতগুলো বি সাবম্যাট্রিক্স পাবো? আমরা আগে বলেছিলাম যে বেসিক ভেরিয়েবল বা বেসিক সলিউশন bs আমরা পাবো n×c_m। এখানে n এর মান কত? n এর মান হচ্ছে 4, তারপরে m এর মান হচ্ছে 2, তার মানে 4c2 খানা বেসিক সলিউশন ম্যাক্সিমাম পেতে পারি। তাহলে 4c2 এর ভ্যালু কত? ফ্যাক্টরিয়াল 4/2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল, দ্যাট মিনস হচ্ছে 3 4 12 কে 2 দিয়ে ভাগ করলে 12, 2 ফ্যাক্টরিয়াল কেটে আছে, নিচে 2 থাকছে, তার মানে 6 খানা হবে। তাহলে আমরা যে ম্যাক্সিমাম বেসিক সলিউশন পাবো সেটা 6 খানা পাবো। আচ্ছা, এবার 6 খানা ভেরিয়েবল, 6 খানা বেসিক সলিউশন কি কি হতে পারে, তার জন্য আমরা সাবম্যাট্রিক্স বি চুজ করব। বি চুজ করছি আমরা, a1 a2 নিচ্ছি, a1 কলাম আর a2 কলাম, যেটা হচ্ছে b2 যে আচ্ছা b1 এর যে ডিটারমিন্যান্ট সেটা হচ্ছে নট ইকুয়ালস টু 0। আমরা আগে বলেছিলাম এই যে বেসিক সলিউশন হতে গেলে বি ম্যাট্রিক্সটাকে অবশ্যই নট ইকুয়ালস টু 0 হতে হবে। তাহলে দেখতে পাচ্ছি b1 টা নট ইকুয়ালস টু 0, তাহলে এ হচ্ছে বেসিক সলিউশন হবে। তারপরে b2 টা হচ্ছে যে a1 আর a3 কলাম নিয়ে যে সাবম্যাট্রিক্সটা সেটা হচ্ছে b2 ডিটারমিন্যান্ট ভ্যালু দেখছি নট ইকুয়ালস টু 0, তার মানে b2 টাও বেসিক সলিউশনের দিকে যেতে পারে। আচ্ছা, তারপরে b3 যে অ্যাকচুয়ালি এগুলো বি এরই বি ম্যাট্রিক্সটাকে আমরা চুজ করছি m ক্রস, এটা ভুল লিখেছিলাম, m×m হবে। আচ্ছা, তো b3 যে সাবম্যাট্রিক্সটা নিচ্ছি সেটা a1 কলাম আর a4 কলাম, এটাও নট ইকুয়ালস টু 0 আসছে, তার মানে এও এখান থেকেও বেসিক সলিউশন পাওয়া যাবে। এরপরে b4 a2 আর a3 কে নেওয়া হলো, b5 এ a5 a2 আর a4 আর b6 এ a3 আর a4 নেওয়া হলো। তাহলে টোটাল যে কলাম গুলো আছে প্রত্যেকের সাথে যদি আমরা অ্যারেঞ্জ করি তাহলে টোটাল 6 খানা আমরা সাবম্যাট্রিক্স পাবো 2×2 অর্ডারের। আচ্ছা, তাহলে কেউ কি বলতে পারবে যে 2×2 অর্ডারের এই সাবম্যাট্রিক্স ফর্ম করা কেন হচ্ছে?
মিজানুল, টু কস টু অর্ডারের কেন সাবম্যাট্রিক্স ফর্ম করা হচ্ছে এখানে? থ্রি কস থ্রি অর্ডারেও তো নিতে পারতাম, বা টু কস থ্রি অর্ডারের নিতে পারতাম। আমরা আগেই বলেছিলাম যে বি যে ম্যাট্রিক্সটা চুজ করবো সাবম্যাট্রিক্সটা, সেটা কি হবে, সেটা যে যতগুলো রো থাকবে তার কারেসপন্ডেন্স এম ক্রস এম অর্ডারে নিতে হবে। হ্যাঁ, তো তাহলে এখানে আমরা বি1 বি2 বি3 বি এর পরিবর্তে আমরা বি1 বি2 বি3 বি4 বি5 বি6 দেখতে পাচ্ছি। তো এখানে যদি তাকাই তাহলে দেখতে পাচ্ছি নটিক্যালস টু জিরো কে কি আছে, বি1 নটিক্যালস টু জিরো, বি2 নন সিঙ্গুলার, বি3 নন সিঙ্গুলার, বি4 নন সিঙ্গুলার, কিন্তু এই যে বি5 এ হচ্ছে সিঙ্গুলার, কারণ এর ডিটারমিনেন্ট ভ্যালুটা 0। তাহলে এ হচ্ছে সিঙ্গুলার, বি6 নন সিঙ্গুলার, তাহলে আমরা দেখতে পাচ্ছি বি1 বি2 বি3 বি4 বি6 আর নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, আর বি5টা হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে যতগুলো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স থাকবে ততগুলো বেসিক সলিউশন এক্সিস্ট করবে। তাহলে 5খানা বেসিক সলিউশন আছে। তাহলে তোমাদের কি হবে, কোশ্চেন কোন জায়গা থেকে আসতে পারে, এই যে কতগুলো বেসিক সলিউশন আছে, একটা হয়তো এই 4টে না দিয়ে 3টে দিল, দেবে হয়তো বললো যে কতগুলো বেসিক সলিউশন আছে। তাহলে তোমরা ওই বি1 বি2 এভাবে বের করলে মানে কটা ডিটারমিনেন্ট বের করলে বুঝে যাবে যে কটা বেসিক সলিউশন হবে, হতে পারে ম্যাক্সিমাম। আচ্ছা, তাহলে এবার বেসিক সলিউশন 5টা বেসিক সলিউশন আছে। আর তোমাদের এমসিকিউ কোশ্চেনে হয়তো এটাই বলে দিতে, হয়তো যদি আসে আর কি, তাহলে এটাই বলবে যে কটা বেসিক সলিউশন আছে। এবার আরেকটু যেহেতু বেসিক সলিউশন করাচ্ছি, তাহলে টোটাল কনসেপ্টটাকে ক্লিয়ার করা যাক। সেটা হচ্ছে যে বেসিক সলিউশন গুলো তাহলে কি কি হবে। হ্যাঁ, এবার বেসিক সলিউশন গুলো বের করার কখন দরকার হয়, যখন আমরা বেসিক সলিউশন গুলো জেনারেট সলিউশন না নন ডিজেনারেট সলিউশন, ডিজেনারেট না নন ডিজেনারেট, এটা যখন এক্সামিন করতে চাই তখন আমাদের বেসিক সলিউশন গুলো জানা দরকার। তো এবার বেসিক সলিউশন গুলো কি করে বের করতে হয়। বেসিক সলিউশন বের করার নিয়ম হচ্ছে এক্সডি, এই যে লাল কালি দিয়ে লেখা আছে, মানে বেসিক যে সলিউশন গুলো বা বেসিক যে ভেরিয়েবল গুলো, কোনগুলো বেসিক ভেরিয়েবল হবে সেটা বের করতে গেলে বি ইনভার্স বি এইভাবে বের করতে হয়। তাহলে আমরা x1 যে x1 যে বেসিক সলিউশনটা বের করছি, x1 এ তাহলে বেসিক ভেরিয়েবল কে কে আছে, যখন আমরা a1 আর a2 নিচ্ছি তাহলে কারেসপন্ডিং a1 কলাম মানে এর কারেসপন্ডিং ভেরিয়েবল হচ্ছে x1, আর a2 মানে এর কারেসপন্ডিং ভেরিয়েবল হচ্ছে x2। তাহলে x1 মানে হচ্ছে এখানে x1 আর x2 থাকবে। তো x1 ইজ ইকাল টু এই যে বি ইনভার্স বি, বি1 ম্যাট্রিক্সে যদি ইনভার্স নাও, ইনভার্স মানে আমরা কি জানি, অ্যাডজয়েন্ট অফ বি1 বাই হচ্ছে ডিটারমিনেন্ট অফ বি1। তাহলে ডিটারমিনেন্ট ভ্যালুটা নিচে -3 বসে গেছে, আর অ্যাডজয়েন্ট নিলে পারে এই ম্যাট্রিক্সটা পেয়েছি। আচ্ছা, তার সাথে এই যে স্মল বি কে মাল্টিপ্লাই করতে হবে, স্মল বি যে ম্যাট্রিক্সটা আছে, তাহলে এটার টোটালটাকে মাল্টিপ্লাই করলে -1/3 আর 11/3 আসছে। দ্যাট মিনস x1 মানে কি, x1 মানে হচ্ছে তাহলে আমাদের এখানে x1 আর হচ্ছে x2 হবে, কারণ আমরা a1 আর a2 ধরেছি b1। a1 কলাম মানে হচ্ছে তার কারেসপন্ডিং ভেরিয়েবল x1, আর a2 কলাম মানে তার কারেসপন্ডিং ভেরিয়েবল হচ্ছে x2। তাহলে আমরা x1 এর ভ্যালু কত পাচ্ছি এখানে, -1/3, আর x2 এর ভ্যালু পাচ্ছি 11/3। আচ্ছা, তাহলে বেসিক সলিউশনটা কি হয়ে যাবে, এখানে দেখো বেসিক সলিউশনটা হয়ে যাবে তাহলে অ্যাকচুয়ালি যে বেসিক সলিউশন সেটাকে যদি আমরা নাম দিই x1, তাহলে সেটা পাবো, এটা বোল্ড x1 বা x1 বার নাম দিচ্ছি, এটা মোটা আছে। আমরা যদি বেসিক সলিউশন গুলোকে বলি x1 বার, তাহলে সেটা ইজ ইকুয়াল টু হয় x1 x2 x3 আর হচ্ছে x4। এবার এখানে বেসিক ভেরিয়েবল কে কে, এখানে যাকে যে কলাম বরাবর নিচ্ছি তারা হচ্ছে বেসিক ভেরিয়েবল। তাহলে a1 আর a2, তার মানে x1 আর x2 হচ্ছে বেসিক ভেরিয়েবল। এখানে হচ্ছে x1 আর x2 হচ্ছে বেসিক ভেরিয়েবল, বি ভি বেসিক ভেরিয়েবল। তাহলে আমাদের বেসিক ভেরিয়েবল x1 আর x2 এর ভ্যালু হচ্ছে -1/3 11/3।
এবার x3 আর x4 হচ্ছে নন বেসিক ভেরিয়েবল। নন বেসিক ভেরিয়েবল গুলোকে কি করতে হবে, 0 0 করে দিতে হবে। আগে বলা হয়েছিল n মাইনাস m খানা যে নন বেসিক ভেরিয়েবল আছে সেগুলোকে কি করতে হবে, 0 0 করে দিতে হবে। তাহলে নন বেসিক ভেরিয়েবল গুলো 0 0 করে দেওয়া হলো। আচ্ছা, তারপরে তাহলে b1 টা বেরোলো। আবার দেখো b1 টা তোমরা এইভাবেও, এই x1 এর ভ্যালুটা এইভাবে বের করা আসতে পারে। সেটা হচ্ছে যে এই যে ম্যাট্রিক্সটা যদি দিকে তাকাও, এটার সাথে এগুলোর সাথে x1 আর এগুলোর সাথে x2 মাল্টিপ্লাই করে এটা বি ম্যাট্রিক্সের সাথে যদি ইকুয়াল করো, তাহলে এই দুখানা ইকুয়েশন পাবা। এটাকে সমাধান করলেও সহজে x1 আর x2 এর মান পেয়ে যাবে। বা এটা যদি মানে হয়, যদি ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন বা ইনভার্স না বের করতে চাও, তাহলে এই এই দুটো ইকুয়েশন করে বি ভেরিয়েবলের সাথে বা রাইট সাইডে যে 7 এর সাথে ইকুয়াল করো, আর সেকেন্ডে যে রোটা আছে তার সাথে 3 এর ইকুয়ালস করে দিবে, দিয়ে সেখান থেকে এই ইকুয়েশনটাকে সলভ করলে x1 আর x2 এর মানও পেয়ে যাবে। তো যেটা ইচ্ছা সেটা করতে পারো, ম্যাট্রিক্সের এইভাবে মাল্টিপ্লিকেশন করে করতে পারো বা এইভাবে ইকুয়েশন বের করেও করতে পারো। তো তাহলে আমরা দেখলাম এই যে x1 এর জন্য যে বেসিক সলিউশনটা পেলাম, -1/3, 11/3, এগুলো হচ্ছে বেসিক ভেরিয়েবল আর এগুলো হচ্ছে নন বেসিক ভেরিয়েবল। একই রকম ভাবে b2 এর জন্য আমরা পাচ্ছি, b2 তে বেসিক ভেরিয়েবল কে কে আছে, x1 আছে আর হচ্ছে x3 আছে। তাহলে x1 এর মান হচ্ছে 2/5 আর x3 এর মান হচ্ছে 11/5। তারপরে x3 তে কে কে বেসিক ভেরিয়েবল, x1 আর হচ্ছে x4। তার মানে এটা হচ্ছে x1 এর মান -1/3 আর x4 এর মান হচ্ছে 11/6। একই রকম ভাবে x4 যে বেসিক সলিউশন আর x6 বেসিক সলিউশন। x5 টা কেন হলো না, কারণ x5 টা হচ্ছে এই যে সিঙ্গুলার ম্যাট্রিক্স, এই কারণে x5 টা বেসিক সলিউশন হলো না। তাহলে এই প্রবলেমটা থেকে বলো যে যদি আমি বলি বেসিক ফিজিবল সলিউশন কটি আছে, তাহলে বেসিক ফিজিবল সলিউশন কটি হবে? বেসিক ফিজিবল সলিউশন সবগুলো পজিটিভ আছে, একটা, দুটো, তিনটে। তার মানে বেসিক ফিজিবল সলিউশন হলো, বেসিক ফিজিবল সলিউশন হচ্ছে তিনটি। যদি আমি বলি ডিজেনারেট বেসিক সলিউশন কটি, ডিজেনারেট বেসিক সলিউশন, ডিজেনারেট বেসিক সলিউশন কটা হবে? ডিজেনারেট মানে কি, যেখানে হচ্ছে কমপক্ষে একটা বেসিক সলিউশন যদি 0 হয়, তাহলে তুমি যদি তাকাও একটাও তো নেই। x4 এর বেসিক ভেরিয়েবল কে, x2 আর x3, এটা তো নন জিরো। তাহলে একটাও নেই, 0। তাহলে নন ডিজেনারেট বেসিক সলিউশন কটা হবে? সবগুলো হবে, 5টা। হ্যাঁ, 5টাই হবে, যতগুলো বেসিক সলিউশন আছে, তাই তো? তো এখান থেকে তোমাদের এই টাইপের কোশ্চেন আসতে পারে, কিন্তু এখানে এই 4টে ভেরিয়েবল নেওয়ার কারণে প্রবলেমটা বড় হয়েছে, ঠিক আছে? তো এগুলো তখনই করবে যখন দেখবে যে শর্ট কোশ্চেন গুলো তোমরা করার পর আর পাচ্ছ না, তখন এই টাইপের কোশ্চেন গুলোতে হাত দেবে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে বেসিক সলিউশন কিভাবে বের করতে হয়, কতগুলো বেসিক সলিউশন আছে সেটা বের করা, তারপরে ডিজেনারেট বেসিক সলিউশন, নন ডিজেনারেট বেসিক সলিউশন, বেসিক ফিজিবল সলিউশন, এগুলো একটা প্রবলেম থেকে দেখানো হলো। এবার এই টাইপের যাই আসুক তোমরা করতে পারবে। আচ্ছা, এরপরে প্রবলেমটি দেখো, বলেছে so that the following system of equation has a degenerate solution, degenerate solution আছে, তার মানে কমপক্ষে কমপক্ষে একটি বা তার বেশি
বেসিক ভেরিয়েবলের ভ্যালুগুলো 0 আছে। তাহলে এটাও আগের মতো কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স ধরা হলো। তারপরে র্যাঙ্কটা দেখতে পাচ্ছি 2, তাহলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কলামস হবে 2, ম্যাক্সিমাম নাম্বার অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কলামস আমরা ধরবো 2। আচ্ছা, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি x1 a1 x2 a2 x3 a3। এখানে যে টোটাল ইকুয়েশন ভেরিয়েবল হচ্ছে 3টে আর ইকুয়েশন হচ্ছে 2টো। তাহলে 3c2 তার মানে ফ্যাক্টরিয়াল 3 বাই হচ্ছে 1 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল। দ্যাট মিনস হচ্ছে আমরা 3খানা সাব ম্যাট্রিক্স চুজ করতে পারবো বা 3খানা বেসিক সলিউশন আমরা ম্যাক্সিমাম পেতে পারি। তো 3খানা বেসিক সলিউশনের জন্য 3খানা সাব ম্যাট্রিক্স আমাদের চুজ করতে হবে। সাব ম্যাট্রিক্স গুলো কি কি হচ্ছে, b1 মানে হচ্ছে a1 আর a2 কলাম, আর b2 মানে হচ্ছে a1 আর a3 কলাম, আর b3 মানে হচ্ছে a2 আর a3 কলাম। আচ্ছা, তাহলে ডিটারমিনেন্ট ভ্যালু গুলো দেখতে পাচ্ছি তিনজনেরই নট ইকুয়ালস টু 0, সবগুলোই নন সিঙ্গুলার। আচ্ছা, তাহলে এর সলিউশন গুলো দেখতে পাচ্ছি এই যে x1 এর সলিউশন আছে 1 আর 0, তার মানে x1 এর করেসপন্ডিং ভেরিয়েবল কে গেছে x1 আর x2, তার মানে এটা x1 এর মান আর এটা হচ্ছে x2 এর মান। তাহলে এর যে বেসিক সলিউশন সেটা কি হলো, x1 x2 আর x3 হবে। তাহলে x1 এর ভ্যালু হচ্ছে 1, x2 এর ভ্যালু হচ্ছে 0 আর x3 টা তো নন বেসিক ভেরিয়েবল, তার ভ্যালু হলো 0। আচ্ছা, একই রকম ভাবে b2 এর জন্য সেম, এখানে x2 এর করেসপন্ডিং ভেরিয়েবল হচ্ছে x1 আর x3, তার মানে এটা হচ্ছে x1 আর এটা হচ্ছে x3। একই রকম ভাবে এটা b3 এর জন্য হচ্ছে x2 আর এটা হচ্ছে x3। তো দেখো এখানে আমরা বেসিক সলিউশন গুলো পেয়েছি। বেসিক সলিউশনের মধ্যে তাহলে বলছে ডিজেনারেট সলিউশন কটা আছে। তোমাদের যদি বলে ডিজেনারেট সলিউশন কটি আছে, তাহলে ডিজেনারেট সলিউশন কটি হবে, দুটো। কোনটা আর কোনটা? ডিজেনারেট বেসিক সলিউশন। ডিজেনারেট বেসিক সলিউশন হচ্ছে দুটো। কোথায় কোথায় 0 আছে বেসিক ভেরিয়েবলে সেটা দেখতে হবে, যেখানে আছে তার মানে এটা হচ্ছে ডিজেনারেট। আর এই যে এখানে 0 আছে বেসিক ভেরিয়েবল, তার মানে এটা কি হয়ে গেল, ডিজেনারেট। আচ্ছা, তাহলে হচ্ছে ডিজেনারেট হচ্ছে দুটো। আচ্ছা, নন ডিজেনারেট কটা? নন ডিজেনারেট হচ্ছে যখন কোনোটাই 0 নয়, তার মানে একটা। নন ডিজেনারেট হচ্ছে বেসিক সলিউশন একটা। আচ্ছা, বেসিক ফিজিবল সলিউশন। বেসিক ফিজিবল সলিউশন, তার মানে পজিটিভ আছে দুটো, তার মানে এটা হচ্ছে দুটো। এই গেল। আচ্ছা, এটা কি বলেছে, সো দ্যাট দ্য ফিজিবল সলিউশন x1 is equal to 1, x2 is equal to 1, x3 is equal to 0, x4 is equal to 2, the system is not basic। এই যে x1 1, x2 1, x3 টা 0 আর x4 টা 2 নিয়ে যে সিস্টেমটা সেটা বেসিক হবে না। আচ্ছা, এটা দরকার সেরকম নেই, এটা হচ্ছে আগের মতোই কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স নিয়ে তারপরে বি ম্যাট্রিক্সটা চুজ করা হলো। আর বি ম্যাট্রিক্সটা চুজ করা হচ্ছে 0 আছে x3 টা 0 কনসিডার করতে বলেছে, x3 0, তার মানে হচ্ছে ও নন বেসিক, তার মানে আমাদের বি ম্যাট্রিক্সটা নিতে হবে x3 বাদে বাকি তিনটে থেকে। এটা বোঝাতে চাইছে x1 x2 আর x4 এর মান, তার মানে এই তিনটে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। আচ্ছা, সেই তাদের যে ডিটারমিনেন্টের ভ্যালু সেটা কি হয়েছে, 0 হয়ে যাচ্ছে। 0 হয়ে যাচ্ছে মানে কি হয়ে যাবে, 0 হয়ে যাওয়া মানে তার বেসিক সলিউশন আর হবে না।
সেই কারণে বললো এই যে 0x3টাকে যদি আমরা বাদ দিই তাহলে যে বেসিক সলিউশনটা আছে বা ম্যাট্রিক্সটা আছে সেটা নন সিঙ্গুলার হলে এর কোনো বেসিক সলিউশন থাকবে না। আচ্ছা, আর স্লাইড বানাতে পারিনি, কিছু এমসিকিউ কোশ্চেন আমি তৈরি করবো ভেবেছিলাম, সময় হয়নি। তো আমি কিছু কোশ্চেন রেডি করছি, আর সেই সাথে কনভেক্সের জায়গাটা খুব ইম্পর্টেন্ট। আমি সকালে স্কুল যাওয়ার আগে আমি ওটা ভিডিও করে আপলোড করে দিব। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। ঠিক আছে।